বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। এবার যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুতি বিদ্রোহীরা। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি নিহত। জানিয়ে দেব ত্রাণ বিতরণ লক্ষ্যে গাজা উপকূলে বিতর্কিত জাহাজঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা। অপরদিকে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ যুদ্ধজাহাজ। সবশেষ জানাবো ইউরোপ জুড়ে চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। এবার যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুতি। যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত হেনেছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুতিরা। শুক্রবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্য তেলবাহী ট্যাঙ্কার আন্দোমেদা স্টারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। এছাড়া ইয়েমেনের শাহ আদা অঞ্চলে আকাশে সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছে তিনি। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুতিরা। তারা জানায় ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমরে শুক্রবার ২৬ এপ্রিল লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল হুতিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর কয়েক ঘন্টা পর হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণে তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। এর আগেও যুক্তরাজ্য জাহাজে হামলা চালিয়েছিল হুতিরা। সশস্ত্র ও বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রবিবার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত ২ মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এতে সফল হয়নি উদ্ধারকারীরা। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সৈন্য নিহত। লেবানন সীমান্তবর্তী মাউন্ট ডর্ড এলাকায় হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর চুক্তিবদ্ধ এক নাগরিক নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি কারমিলের নিকটবর্তী বেদুইন শহর সামাল্লার বাসিন্দা শরীফ সোয়াদ বলে গণমাধ্যমে খবরে বলা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে তিনি পার্শ্ববর্তী আরব শহর রাস আল আইন থেকে এসেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মাউন্ট ডব এলাকায় সামরিক বাহিনীর জন্য অবকাঠামোগত কার্যক্রম চালাচ্ছিলেন সোয়াদ। এই কার্যক্রম সীমান্তে প্রতিরক্ষা উন্নত করার জন্য আইডিএফ এর প্রচেষ্টার অংশ ছিল। বর্তমানে মাউন্ট ডেড এলাকায় কোনো সীমান্তের বেড়া নেই। এটা শেবাফার্স নামেও পরিচিত। লেবাননের দাবি করা অঞ্চলটিতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনা রয়েছে। এই অঞ্চলটিতে কোনো শহর নেই। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে মধ্যরাতে একটু আগে তারা ওই এলাকায় আইডিএফ এর ২টি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সামরিক বাহিনী জানিয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ২টি ক্ষেপণাস্ত্রের একটিতে আঘাত হানার কিছুক্ষণ পরই সোয়াদের মৃত্যুর ঘটনা ঘটে। গাজা উপকূলে বিতর্কিত জাহাজঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা। ত্রাণ বিতরণ লক্ষ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাট নির্মাণ করছে। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল সাংবাদিকদের বলেন, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে ইউএসএনএস বেনাভিডেস সহ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ এই ঘাট নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে। মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাট নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এর পরপরই আমেরিকা ভাসমান ঘাট নির্মাণের জন্য পূর্ব ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করে। আমেরিকা দাবি করছে সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে। তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ যেই ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা হাজার হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে, সেই ইসরায়েল আমেরিকার কথা শুনবে এবং আমেরিকার পাঠানো ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দেবে, এটা বিশ্বাস করা কঠিন। গাজার উপরে গত ১৬ বছর ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। আর সাম্প্রতিক যুদ্ধের কারণে সেখানকার পরিস্থিতি হয়েছে ভয়াবহ। গাজা উপত্যকা বর্তমানে মারাত্মক দুর্ভিক্ষের মুখে রয়েছে।
উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ। উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল একটি কার্গো জাহাজ, উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র তুলে দেওয়া। সরাসরি মস্কোয় অস্ত্র পাঠালে পড়তে হতে পারে মার্কিন নিষেধাজ্ঞায়, তাই জাহাজটিকে নেওয়া হয় চীনের বন্দরে। পরিকল্পনা ছিল সেখান থেকেই চালানটি পাঠানো হবে মস্কোয়। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়ার অস্ত্র এবং গোলাবারুদে আবারও শক্তিশালী হয়ে উঠেছে রুশ সেনারা। যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের দাবি, পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে রয়েছে শি জিনপিং ও কিং জং উনের দেশের অস্ত্র সরবরাহ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়া সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই সামনে এলো এই খবর। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলেছে, রুশ জাহাজ আঙ্গারা 2023 সালের আগস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেইনারে করে উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে, জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের পূর্ব অঞ্চলীয় জেজিয়াং প্রদেশের শিপ ইয়ার্ডে নোঙর করে থাকতে দেখা গেছে। চীনের বন্দরে এই জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে, যারা রাশিয়ার প্রতি সামরিক এবং অর্থনৈতিক সমর্থনের হ্রাস টেনে ধরার চেষ্টায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পেয়েছে যে আঙ্গারা নামের ওই জাহাজ চীনের একটি বন্দরে নোঙর করা আছে। বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, জাতিসংঘের বিধি অনুযায়ী কোন সদস্য রাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করতে পারবে না। তাই চীন ও রাশিয়ার প্রতি সংস্থাটি আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স জানায়, কৃত্রিম ভূ উপগ্রহের মাধ্যমে দেখা গেছে রুশ জাহাজ আঙ্গারা চীনের জেজিয়াং প্রদেশের বুসান সিনিয়া শিপ ইয়ার্ডে নোঙর করে রেখেছে। জাহাজের ট্রান্সপন্ডার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ায় এটিকে শনাক্ত করা সম্ভব হয়। এদিকে জানা গেছে, 2022 সালের মাঝামাঝি রুশ জাহাজটির ওপরে নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার পরও এটি অন্তত 11 বার উত্তর কোরিয়ার রাজিন বন্দর থেকে রাশিয়ার বন্দরে প্রায় 11 বার যাতায়াত করেছে। ইউরোপ জুড়ে চীন, রাশিয়া ও আরব রাষ্ট্রের ভাত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করার কোনো চেষ্টাই বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে দেশ দুটি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীনা ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন বলে কোনো কিছুই থাকবে না শি জিনপিং ও পুতিনের কাছে? এমন প্রশ্নই ঘুরছে সবার মুখে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে চীন, রাশিয়া এমনটি মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশের গোয়েন্দা বৃত্তি বেশ ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের ওপরে প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য ও কর্মীরা কাতার, মরক্কো ও মরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়াও লাটভিয়ার ইউরোপীয় সংসদ টাটিয়ানা আশডানোকা কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন। গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডে ক্রো জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সংসদের অর্থ দিয়েছে। চলতি সপ্তাহে জার্মানির উগ্র ডানপন্থী ইউরোপীয় সাংসদ ম্যাক্সিমিলিয়ান ক্রাহর সহকারী জিয়ান জিকে চীনের হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। এদিকে চলতি সপ্তাহে জার্মানি ও যুক্তরাজ্য চীনা গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স PISM সংস্থার কর্মকর্তা এলসেবিয়েটা কাসা জানান, পুরো ইউরোপ জুড়ে রুশ গুপ্তচর বৃত্তি চললেও ইউরোপের যেসব দেশে ন্যাটোর অবকাঠামো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে সেসব দেশে তারা বেশি সক্রিয়। সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি বলছে, 2010 থেকে 2021 সালের মধ্যে যত ইউরোপীয় নাগরিক গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাদের বেশিরভাগের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কার্যক্রমের প্রভাব কমাতে ইইউ সংসদ সদস্যগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী ক্রো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেটার ফিয়ালা।